মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। এতদিন বিজয়িনীতে আপনাদের অনেক মেয়েদের লড়াইয়ের গল্প আমরা শুনিয়েছি। আজ যে গল্পটা শোনাবো সেটা কোথাও গিয়ে একটু হলেও আলাদা। আজ সমাজের চোখে পুরুষ এমন একজনের নারী হয়ে ওঠার লড়াইয়ের গল্প আপনাদের শোনাবো। আজ আমাদের সাথে রয়েছেন বিজয়িনীর পর্বে দেবিকা বড়ুয়া। দেবিকা দি, অনেক অনেক স্বাগত কেটিভি বাংলার এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আচ্ছা দেবিকা দি, অনেকটা লড়াই, অনেকটা পথ পেরিয়ে এই জায়গায় আজ আসা। আজ তোমাকে অনেকেই চেনে আমাদের এই পশ্চিমবঙ্গের বা দেশের। কিন্তু এই যে লড়াইটা যখন শুরু হয়েছিল তখন তো খুবই কঠিন ছিল, কিন্তু প্রথম কবে তুমি বুঝতে পারলে যে তোমার মধ্যে এই নারী সত্তাটা? দেখো, আমি তো ইনবর্ন থেকেই আমি মানে নিজের যে জ্ঞান যখন হয়েছে তখন থেকে আমি বুঝতে পেরেছি যে আমি আলাদা। মানে আমি না বুঝতে পারলেও আমার আশেপাশের লোকেরা আমাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা, মানে তুমি যে কাজটা করছো সেটা পুরুষরা করে না, এরকম মানে ব্যাপারটা। কেননা আমি তো জন্মসূত্রে একটা পুরুষ শরীর নিয়ে জন্মেছিলাম, তো ঘরের থেকেও জানি যে পুরুষ। তো তারা বলছে যখন আমি খেলাধুলা করছি বা আমি যখন বান্ধবীদের সাথে তাদের মতন মেয়েলি আদব কায়দায় খেলছি, তখন তারা আমাকে বলছে যে তুই একটু আলাদা। মানে সেরকম যেরকমটা একটা ছেলে খেলে, আমি জানি না ছেলেরা কী কী খেলে, আজকাল তো ক্রিকেট মেয়েরাও খেলছে, ফুটবলও মেয়েরা খেলছে, তো তাদের ভাষা হচ্ছে আমি সেই সমস্ত খেলাগুলো খেলছি না বলে আমি আলাদা। কিন্তু আমি জানি যে আমি যে বেড়ে উঠছি এটাই আমার স্বাভাবিকতা, এর মধ্যে কোনো আলাদার কিছু আমি পাইনি খুঁজে। তো তখন থেকে যদি তুমি ধরো তাহলে তখন থেকেই হয়তো মনে হয়েছে যে আমি একটু অন্যরকম বা আলাদা। সচেতনভাবে কবে বুঝতে পারলে? দেখো, সচেতনভাবে বুঝতে পারলাম না, আমি না ওই ক্লাস 7-এর দিকে আমি একটা ম্যাগাজিনে আমি পড়েছিলাম, একটা লেখা পড়েছিলাম। যিনি লিখেছিলেন তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। তো সেখানে লিখেছিলেন যে আমি না জন্মেছি ছেলে হয়ে, কিন্তু আমি মেয়ে হতে চাই, আমার ভেতরটা মেয়েদের মতন, আমি নিজেকে কোনোভাবে কি পরিবর্তন করে মেয়ে হতে পারি? তো ওই কলামটা যিনি করছিলেন তিনি আবার উত্তর দিয়েছেন, সেই ডক্টর, যে অবশ্যই ছেলের থেকে মেয়ে হওয়া যায়, তার জন্য হরমোন ট্রিটমেন্ট করাতে হয়, কিন্তু আমাদের দেশে সম্ভব নয়, এটা বিদেশে গিয়ে করতে হয়। আমি যেই সময়ের কথা বলছি সেই সময়ের কথা, তখন আমি ক্লাস 7-এ কি 8-এ পড়ি। তো তখন থেকে আমার মনের মধ্যে একটা, যেহেতু জানতাম যে সুপ্ত একটা বাসনা আছে, যে ভেতরে একটা মেয়েলি সত্তা কাজ করছে, নিজেকে মেয়েদের মতন করতে ইচ্ছা করে সব কিছুতেই। কোনো রকম ছেলেদের কোনো কিছু মানে কিছুই ছিল না ছিটে ফোটাতে ছেলেদের মতন স্বভাব বা আচরণ। তো সেখানটা দাঁড়িয়ে যখন ওটা দেখেছি তখন ভেতর দিক থেকে একটা যেন আশা, মানে আশা জেগেছে যে আমিও হতে পারবো, তার মানে যদি চাই। কিন্তু হ্যাঁ, ইকোনমিক্যালি দিক থেকে আমি জানি যে আমি বিদেশে গিয়ে করতে পারবো না, বা আমার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকমও কিছু নয় যে আমি বিদেশে চলে গেলাম হুট করে, এই জন্য প্রচুর অর্থের দরকার। কিন্তু এইটুকু বুঝতে পেরেছি যে ছেলের থেকে মেয়ে হওয়া যায়, মানে তুমি লিঙ্গ পরিবর্তন করতে পারো, সম্ভব, অসম্ভব না। এই যে শুনবার পর থেকে সুপ্ত বাসনাটা চাগার দিয়ে উঠেছে যে যদি কোনোদিনও হয় হতে পারবো। এই যে বিষয়টা আরও, মানে আমি আমার ভিতরের নারীকে না, মানে কি বলতো, আস্তে আস্তে লালন করেছি তাকে বেড়ে ওঠার জন্য। কিন্তু এই যে নিজের ভেতরের একটা অনুভূতি, সেটা সমাজের সামনে নিয়ে আসা, এটাও তো একটা প্রচণ্ড সাহসের ব্যাপার, একটা নিজের সাথে নিজের লড়াই করে সেই সত্যিটাকে সামনে তুলে ধরার মতো বিষয়। একদম। সেই সাহসটা সেটা কিভাবে পেলে, কবে পেলে প্রথম? ব্যাপারটা হচ্ছে না, ঘর থেকে না কোনোদিনই সাপোর্ট পাইনি ঘর থেকে। কারণ মানে বিষয়টা হচ্ছে, দেখো, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরা কখনোই স্বাভাবিক চোখে এটা মেনে নেয়নি।
আমার মনে হয় এখনও মেনে নেয় না, 2026 সালে দাঁড়িয়েও কিন্তু এখনও মেনে নেয় না। তো এরকম সন্তানদের না একটা লড়াইয়ের আলাদাই একটা উইল পাওয়ার থাকতে হয়। মানে আমি প্রথমে নিজের সাথে নিজের লড়াই করেছি যে আমি আসলে কি, লোকে আমাকে বলছে তুই আলাদা, তুই একটু বেকা, তুই ছেলেদের মতন আদব কথা, তাহলে আমি আসলে কি। এখনের সময় তো অনেক টার্মস উঠেছে যে ট্রান্সজেন্ডার, হয়ে ওঠা মেয়ে, অনেক কিছু, রূপান্তরিত নারী। তখনকার দিনে একটু বলতো না, তখনকার দিনে অন্য নামেই ডাকা হতো, সেটা আমি আর বলছি না, পাবলিক জানে যে কী নামে বলা হয়। তো সেই সময় দাঁড়িয়ে ঘরকে কী করে বোঝাবো যে আমি এটাও হতে চাই। তাদের কাছে ওটা মেয়ে হয়ে ওঠা মানে, একটা ছেলে মেয়ে হয়ে ওঠা মানে সে মেয়ে হলো না, তাকে সমাজের কাছে অন্য একটা বাজে নামে ডাকা হয়, তুই এটা হয়েছিস। তো সেই জায়গায় আমি কী করে আমার ফ্যামিলিকে মানে কনভিন্স করবো যে আমি এটা হব, আমি বলতে পারিনি। কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে আমার মনে হয়েছে কি, আমি কয়েকটা এনজিও থ্রুতে, মানে আমাদের কমিউনিটির কয়েকটা এনজিও থ্রুতে আমি প্রোগ্রামস করেছিলাম। তারপরে আমি যেহেতু পারফর্ম করতাম, থিয়েটার করতাম, ডান্স পারফর্ম তুমি সেই করতাম। সমস্ত এনজিওর সাথেই বা প্রথম কিভাবে যুক্ত হয়েছিলাম আমার মনে আছে, আমি তখন ফার্স্ট ইয়ার পড়ি। আমাকে হঠাৎ আমার একটা বন্ধু, মানে আমার মতন বন্ধু, সে আমাকে বললো কি যে আমাদেরও না এরকম একটা আছে, এনজিও আছে। আমি এনজিও ব্যাপারটাও জানতাম না। তোমার মতো কাউকে খুঁজে পেয়েছি, একদম খুঁজে পেয়েছি। ওই যে বলে না, যে যেমন তার তেমন বন্ধু জোগাড় হয়ে যায়। তো আমি হঠাৎ সাডেনলি খুঁজে পেয়েছি, এবং যাদের মানে আমার ছোটবেলা থেকেই তারা বেড়ে ওঠা, এবং তারাও আমার মতন বিহেভ করছে, তারাও আমার মতন রুচি রাখছে, তাদের ইচ্ছেটাও মনের ইচ্ছেটা একই, কিন্তু কোথাও গিয়ে পড়াশোনার জন্য, ব্যস্ততার জন্য যোগাযোগ হয়ে উঠছে না। কিন্তু হঠাৎ অনেকদিন পরে একটা বন্ধুর সাথে দেখা হলো, সে আমাকে বললো কি জানিস, আমাদের একটা এনজিও আছে, ওখানে আমাদের মতন অনেকে আছে, আমরা তো সবসময় ভাবি হেরে গেলাম, পিছিয়ে গেলাম, তো চল গিয়ে দেখবি, অনেক কাউকে দেখতে পারবি। গিয়ে দেখলাম সবাই দেখলাম আমার মতনই, প্রায় বেশিরভাগই আমার মতন কথা বলছে, আমার মতন আদব কাদায়, সেই সময় যেরকম আমি ছিলাম সেই আমিটার মতন। তো তখন গিয়ে আমি তার মধ্যে থিয়েটার করি, তখন ডান্স পারফর্ম করি, স্কুলে যত রকম প্রোগ্রাম হতো সব কিছুতে, কালচারাল প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতাম। মা বাবা দেখতো যে না, ও তো আর বাজে কিছু করে না, ও স্বাভাবিকভাবে যেমন জীবন কাটায় তেমনভাবেই কাটাতে চায়। তা আমার বাবা মা খুব সাপোর্টিভ ছিল এই সমস্ত, মানে কালচারাল প্রোগ্রামে ভীষণ পছন্দ করতো, তুমি ডান্স করো, থিয়েটার করো। আমার বাবা তো আমার থিয়েটার এখনো পর্যন্ত মিস করেনি, আমি যতগুলো থিয়েটার পারফর্ম করেছি সব কটা দেখতে গেছেন আমার বাবা। এই যে দেখতে গিয়ে সেখানে আমি নারী পোশাক পরতাম, তখন পোশাক পরে নারী চরিত্রই করেছি, কারণ আমি পুরুষ চরিত্র করতে পারবো না, কারণ পুরুষের মতন ওরকম ধীরে গলা আমার আসবেও না, ওরকম ভারী গলা আর না আদব কায়দা আসবে। তো অভিনয়টা অভিনয়, কিন্তু আমার পুরুষের অভিনয়টা আসে না, পুরুষটা হবো কীভাবে সেইটা অভিনয়টা আসে না। তার মানে যত চরিত্র করেছি নারী করেছি সেই সময়, বাবার সামনে পারফর্ম করেছে ওরকম। তো বাবা স্বাভাবিকভাবেই নিয়েছে ওগুলোকে। তারপরে আস্তে 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 যখন দেখলো বাবা এবং মা, যখন দেখলেন যে ও তো ওর মতন করে বেড়ে উঠছে, তো কারোর ক্ষতি করছে না, ওর দ্বারা তো কারোর ক্ষতি হচ্ছে না, আমার দ্বারা যদি কারোর ক্ষতি না হয় সমাজে, তাহলে তো সেটা তো বাজে নয়, ও ওর নিজের মতন বাঁচতে চাইছে। সেখান থেকে কনভিন্স করা, মানে এটা তোমাকে মানে এইটুকু এপিসোডে বলে বোঝানো যাবে না, এটা অনেকটা বড় জার্নি। মানে আমি অনেক বছরের পর বছর ধরে 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 ধরে, কেননা বেসিক্যালি কী হয় জানো তো, আমি যেটা দেখেছি, আত্মীয় স্বজনরা এত বেশি প্রভোকেশন করে যে তোমার ছেলেটা এরকম হয়ে গেল, তোমার ছেলেটা ওরকম হয়ে যাচ্ছে, তোমরা প্রশ্রয় দিচ্ছ, পাড়া প্রতিবেশীরা। তো সেক্ষেত্রে বাবা মার কিছু করার থাকে না, তারা ভাবে আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজকে নিয়ে চলতে হবে। এই যে ব্যাপারটা, প্রেশারটা তাদের মধ্যে থাকে, তারা তার সন্তানকে সাপোর্ট করবে নাকি পাড়া প্রতিবেশীর কাছে সম্মানটাকে বজায় রাখবে সেটা বুঝতে পারে না। কিন্তু যেই পাড়া প্রতিবেশী বলছে, হয়তো তার ছেলে গিয়ে মদ খাচ্ছে কালকে গিয়ে, বা তার মেয়ে হয়তো অন্য কোনো কিছু কুকর্ম করে ফিরছে, অথচ তাদের সেটা নোটিস করতো না, তারা নোটিস করতো কার ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, এরকম প্রতিবেশী। তো সেইখানটা বাবা মার এত বেশি মানে প্রভোকেশনে হতো। তো সেক্ষেত্রে আমাকে বলতো না, আমার বাবা মা, আমি খুব ফরচুন, আমি সব জায়গাতেই বলি যে আমার বাবা মা কোনো আমাকে মারেনি, গায়ে হাত তোলেনি এই সমস্তর জন্য। পড়াশোনার জন্য সেটা আলাদা কথা, কিন্তু আমার এই যে মানে পরিবর্তন হওয়া বা এরকম কেন অ্যাটিটিউড, তার জন্য কোনো গায়ে হাত তোলেনি। তো তারা বুঝবার চেষ্টা করেছে। তো তারপরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে ওগুলো যখন দেখেছে, তখন গিয়ে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর আমাদের সন্তানদের না একটা দায়িত্ব থাকে। কী দায়িত্ব বলো তো? তুমি তোমার বাবা মাকে, মানে তোমার বাবা মা যেমন তোমার দায়িত্ব নেয়, তোমারও তাদের প্রতি দায়িত্ববদ্ধ হওয়া উচিত। কেননা তুমি যদি কুকর্ম করো, তাহলে কোনো বাবা মাই মেনে নেবে না, সেটা তুমি ছেলে সন্তান হও আর নারী সন্তান হও। তা আমি যখন আমার বাবা মার সন্তান, তা আমার মনে হয় আমি সামাজিকভাবে এমন কাজ করব যেটা আমার বাবা মা লজ্জায় না পড়ে, আর বাবা মা যাতে খুব সহজে মেনে নিতে পারে। এই দায়িত্ববোধটা আমাদের থাকা উচিত। কারণ আমাদের বহু কমিউনিটির বন্ধুরা আছে, বহু যারা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও করে, এমন কিছু কথাবার্তা, এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমি শুধু বারবার ভাবি যদি আমি এরকম করতাম, আমার বাবা মা মেনে নিত না। আমি এই প্রসঙ্গটাতে আসছিলাম যে অনেকেই রয়েছে তোমার মতো যারা রূপান্তরিত নারী,
তো তাদের এখন অনেক সময় দেখা যায় তারা তাদের নারীত্বের প্রকাশটা সামাজিক মাধ্যমে এসে করে এবং সেটা একটু ভালগার ওয়েতেই করে অনেক ক্ষেত্রে দেখা যায় এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়। তো সেই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখো, নারীত্বের প্রকাশ করাটা মানে খারাপ নয়, তুমি প্রকাশ করতেই পারো। আমি নারী, তো আমি এসে প্রকাশ করছি আমার কথায়, আমার ব্যবহারে, আমি যেই থ্রোগুলো দেবো সেটার মাধ্যমে নারী প্রকাশ করা যায়। কিন্তু আমি কতটা নারী হয়েছি বা কিভাবে নারী হয়েছি, কোথায় কোথায় আমার নারীত্বের প্রমাণ আছে, সেটা আমি খুলে দেখাতে পারবো না বস। তুমি যে কথাটা বলছো ভার্গালিটি, দেখো মানে কি বলবো, ড্রেস সেন্স আলাদা হয়, ফ্যাশনেবল ড্রেস আলাদা হয়, উন্নত ড্রেস পরছো তুমি, নতুন নতুন পোশাক পরছো আলাদা হয়, কিন্তু সেটা ভার্গালিটিতে না যায়। মানে ভার্গালিটি কি বলতো, আমি মেয়ে হয়েছি, আমি মেয়ে হলাম মানে খুলে দেখালাম। আমি চোখ খুলে আমার মাকে প্রথম মেয়ে দেখেছি, আমার মা কি ওটা করে? আমার দিদিকে দেখেছি, আমার দুটো দিদি, আমার দুই দিদিকেও দেখিনি কখনো ওরকম ধরনের ভার্গালিটি করতে। তো আমি যখন মেয়ে হচ্ছি, আমার সেই সম্মানটা নিজের প্রতি এবং অন্যান্য মেয়েদের প্রতিও থাকে। আমি তো আমার মা দিদিদেরকে দেখিনি, তাহলে সেক্ষেত্রে আমার স্বাভাবিক রুচিতে আসবে যে তারা যেমনভাবে চলেছে তেমনভাবে আমাকে চলতে হবে। উন্নত পোশাক পরা আর নোংরামু করা, ভার্গালিটি করার মধ্যে পার্থক্য আছে। তুমি নোংরামু করছো এবং তাতে কী হয় দেখো তো। এবার তুমি যদি বলো যে অনেক মেয়েরাও তো করে এরকম, তার মানে কি সব মেয়েদেরকে বলে? না, ব্যাপারটা আমাদের ইস্যুটাতে সেন্সিটিভ। আমরা ট্রান্সজেন্ডাররা যারা আছি, আমরা হয়ে ওঠা মেয়েরা যারা আছি, আমাদের লড়াইটা কিন্তু এখনও চলছে। আমাদের লড়াইটা হয়ে গেলাম মানে লড়াই না, আজকে আমি মেয়ে হয়ে গেছি মানে লড়াই শেষ হয়ে গেল না। আমার লড়াই কিন্তু সারা জীবন করতে হবে, আমৃত্যু অবধি করতে হবে লড়াইটা। কেননা আমাদের সমতার সাথে মিশতে হবে, সামাজিকভাবে চলতে হবে এবং সমাজে একটা মূল স্রোতে ফিরতে হবে। সেই মূল স্রোতে ফেরার যুদ্ধে যদি আমি নোংরামো করি, লোকে আমাকে মানবে? আজকের মেয়েদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে নারী স্বাধীনতার জন্য, তাই তো? তো সেখানটায় দাঁড়িয়ে মেয়েরা কি প্রথমে এগুলো করতো না? আজকে যদি একটা মেয়ে যদি নোংরা পোশাক পরে নানা রকম ভার্গালিটি ভিডিও করে বা পোশাক খুলে দিয়েও ভিডিও করে, সেই মেয়েটাকে পার্টিকুলার বলা হয়, সব মেয়েদেরকে নোংরা বলা হয় না। কিন্তু আমাদের ট্রান্সজেন্ডারদের কি হয়, একজন করলে সবাইকে বলা হয়। এই জায়গাটা হচ্ছে ব্যাপার। তো সেই জায়গাটা দায়িত্ববোধটা কিন্তু আমাদেরও রয়ে যায়। আমি যদি করি, বলবে দেবিকা শুধু করছে নয়, ওদের মতো না সবাই এরকম হয়। যেটা হয় ট্রেনে বাসে যদি কেউ নোংরামু করে, শুনেছো তো ট্রেনে বাসেও অনেক সময় অনেক ট্রান্সজেন্ডার আছে যারা নোংরামু করে, তখন কি বলে এরা না এরকম হয়। সে দেখবেও না, মানে পাবলিক জানবেও না যে হয়তো এই ট্রান্সজেন্ডারটা প্রফেশনালি ভাবে হয়তো ডক্টর, সে হয়তো অধ্যাপক উঠেছে, মানে ও মনে হয় নিশ্চয়ই টাকা পয়সা চায়, হাত পাতে। সবাই তো হাত পাতে নয়, আমি হাত পাতি না। আমি, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, আমার মা আমার পেটে বিদ্যা দিয়েছে, আমি সেই বিদ্যা এবং শিক্ষার মাধ্যমে আমি সমাজে অর্জন করে চলি। আমার লোকের কাছে হাত পাততে লাগবে না। ঈশ্বর কাছে আমি যতদিন বেঁচে আছি, ঈশ্বরের কাছে এটাই চাই, তুমি হাত পাতার মতন কোনো কিছু আমাকে মানে দিও না, যাতে খেটে খেতে পারি। আমি 2 টাকা রোজগার করবো কিন্তু সম্মানের সাথে রোজগার করবো, কিন্তু 2000 টাকা রোজগার করবো লোকের কাছে লাতিজাটাকে, লোক আমাকে 10টা কথা বলবে, সেটা আমি পারবো না। তাতে কি হয়, সবাই সমান হয়ে যায়। তো আমরা সবাই সমান নই, এটা মানতে হবে। এই জায়গাটা আমার মনে হয়, কোথাও গিয়ে মনে হয় খুব হোপফুল লাগে, যেখানে মূল স্রোতে ফেরার কথা বলি, সেখানে আমাদের নিজেদেরকেও একটুখানি ঠিক হতে হয়, সামাজিক হতে হবে, মনে হয় এটা অনেকটা দায়িত্বশীল হওয়া উচিত। একদমই, সবাই, প্রত্যেকটা মানুষের। আমি তো সমাজের একটা মানে মানুষ এবং এই দেশের নাগরিক, তা আমার দায়িত্ব থাকবে না? একটা ছেলে মেয়ের যেমন দায়িত্ব থাকে, তা আমারও তো দায়িত্ব থাকা উচিত। এই জায়গাটা ভুলে যায় কোথাও গিয়ে। আচ্ছা, তোমার এই পরিবর্তনটা মোটামুটি কত বছর হয়েছে, মানে এই শারীরিকভাবে পরিবর্তন এটা কত বছর হয়েছে? দেখো, পরিবর্তনটা বলতে গেলে এটা মোটামুটি আমার 2 বছরের উপরে লেগেছে। কারণ আমাদের এই পরিবর্তনটা তো আর আজকে চোখ বন্ধ করলাম, অপারেশন হলে চোখ খুলে আমি মেয়ে হয়ে গেলাম, এটা তো একটা বিশাল টাকার ব্যাপার। তো সেক্ষেত্রে সেটাও কি নিজে একদম খেটে অর্জন করে নিজের স্বপ্ন পূরণ? একদম নিজের স্বপ্ন পূরণ। তোমাকে বলে রাখি, বাবা মার কাছে টাকা চাওয়া যায়, বাবা আমি ব্যবসা করব, বাবা আমার এডুকেশনালের জন্য টাকা লাগবে, বাবা আমি ছেলে থেকে মেয়ে হব, তার জন্য টাকা চাওয়া যায় না। বস আমি তো চাইতে পারবো না, তো তার জন্য আমি নিজেকে রোজগার করছি। হ্যাঁ, এটা বলতে পারি সোশ্যাল মিডিয়া আমাকে ভীষণ হেল্প করেছে। সোশ্যাল মিডিয়ার মারফতে আমি প্রচুর মানে কন্টেন্ট, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও করে সেই সময় আমি অর্থ উপার্জন করে তখন গিয়ে আমি কিন্তু সার্জারি প্রসেস শিখেছি। এবং এটা একদিনে নয়, 2 বছর লেগেছে আমার। একটা কাউন্সিলিং হবে, হরমোন থেরাপিস হবে, তারপরে গিয়ে তোমার ওটি হবে। এবং ওটিটা একদিন নয় যে আমি আজকে ওটি করলাম আর কালকে মেয়ে হয়ে গেলাম। মেয়ে হওয়া তো সহজ নয়। মেয়ে হওয়াটা, নারীত্বটা অর্জন করে, আমি বলছি না সবাইকে অপারেশন করে মেয়ে হতে হবে। তুমি যদি নারী হও, তুমি সেই সহবত্তা রাখো, মেয়েদের মতন আদব কায়দা বা মেয়েরা যে সহবত্তা রাখে সমাজে চলে, সেটা হলেই হবে। তোমাকে অপারেশন করে নারী হতে হবে এটা নয়। সবার তো সেই আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে, অবশ্যই। তুমি মেয়ে হচ্ছ ভালো কথা, কিন্তু সেই সহবত্তা রাখতে হবে। কি বলতো, মেয়ে সাজা আর মেয়ে হওয়ার মধ্যে পার্থক্য আছে। যারা ওগুলো করে
তারা কিন্তু মেয়ে সাজে, মেয়ে হতে পারেনি। যারা মেয়ে হবে না মানসিকভাবে অন্তরের দিক থেকে, তারা কখনো এগুলো করবে না। অনেক ট্রান্সজেন্ডার আছে যারা করে না, সমাজে প্রতিষ্ঠিত তাদের কর্মের মাধ্যমে। অধ্যাপক আছে, উকিল আছে, ডক্টর আছে, পুলিশ আছে, দেশে প্রচুর আছে, কিন্তু তাদেরকে নিয়ে লোকে আলোচনা করে না। লোকে আলোচনা করে কোনগুলোকে নিয়ে? ভার্গালিটি, যেগুলো একদম নর্দমায় পড়ে থাকা নোংরা কাজ করে, সেগুলোকে নিয়ে আলোচনা সমাজে। বেশ, আমরা আবারও আমাদের আড্ডায় ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সাথে রয়েছেন দেবিকা বড়ুয়া। দেবিকা দি, আমরা অনেকক্ষণ আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, তোমার অপারেশন নিয়েও কথা বলছিলাম। তো এটা তো একটা খুব কষ্টদায়কও বিষয়, শরীরের উপর অনেকটা ধকল। সেই সময়টা পরিবারকে পাশে পেয়েছিলে? হ্যাঁ, কারণ আমি ঘরে বলেই গেছিলাম, যদি আমার পরিবারের লোক আমাকে মত দেন তবেই আমি অপারেশন বা এই বড় প্রসেসে আমি হাত দেবো। কারণ আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, এই শরীরের অধিকার তাদেরও আছে। তাদের অমতে আমি গিয়ে কখনো করবো না, কারণ আমি একটা নতুন জীবন শুরু করছি। তাদের আশীর্বাদ আমার দরকার। তারা যদি আশীর্বাদ না দেয় তাহলে আমি কিন্তু করব না, আমি এটা ভেবেছিলাম। কিন্তু আমার বাবা ভীষণ সাপোর্টিভ। বাবা তখন বলল, জীবন তো একটাই, আমরা চলে যেতে যেতে যদি ওর জীবনটাকে না স্টাবলিশ করতে পারে, তখন যদি ওর বয়স না থাকে অপারেশনটা করার মতন, আমরা থাকতে থাকতেই অপারেশন করুক। তো সেই ক্ষেত্রে তাদের আশীর্বাদ নিয়ে তারা আমাকে সাপোর্ট করেছে এবং আমি ওটিতে উঠেছি, তারপরে আমি কাম আউট করেছি। মানে আমি কী বলতো, তুমি বললে না কষ্ট, অনেকটা কষ্ট, কী বলতো, আমার মনে হয় কি মানসিক কষ্ট এতই বেশি, তার থেকে শারীরিক কষ্ট কিছু নয় এই অপারেশনে আমার মনে হয়। ভেতরে অন্তরের কষ্টটা এত বেশি ছিল, আমার মনে হয়েছিল যে না, নিজেকে পরিবর্তন করতেই হবে। সেটা কিচ্ছু না, তুচ্ছ। হয়তো আমি অনেকদিন উঠতে পারিনি, বিছানা ছেড়ে উঠতে পারিনি, তো কিন্তু আমার কাছে তুচ্ছ লেগেছে যখন আমি দেখলাম যে আমি নিজেকে যেটা চেয়েছি, সমাজ আমাকে কে কী বললো আমার যায় আসে না। আমাকে সমাজ একসেপ্ট করলো কি করলো না, আমাকে নারী হিসেবে মানলো কি মানলো না, আমাকে কিচ্ছু যায় আসে না, ঘন্টা আমার, বিশ্বাস করো। কিন্তু আমি যেটা হতে চেয়েছি সেটা আমি হতে পারলেই হলো। কিন্তু এই যে কথাটা তুমি বললে যে সমাজ আমায় কি বললো তাতে কিছু যায় আসে না, কিন্তু এই কনফিডেন্সটা তো আসতে অনেক সময় লেগেছে। যখন প্রথমে সমাজ তোমাকে এইভাবে বলতো, খারাপভাবে বলতো, তখন সেটাকে কিভাবে ডিল করতে, ভেঙে পড়নি কোনোদিন? দেখো, খারাপভাবে তো আমি না প্রথম থেকে খুব ভীষণ শক্ত মানুষ। আমার পজিটিভ ওয়েতে আমি ভাবি সবসময়। এই সমাজে যত বিখ্যাত বিখ্যাত মনি ঋষিরা আছে, রবীন্দ্রনাথকে নিয়ে কত নোংরা কথা বলে। আমি রবীন্দ্রনাথের সমান নই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এখনও পর্যন্ত লোকে প্রচুর নোংরা কথা বলে, আলোচনা করে। তাহলে তাদেরকে নিয়ে বলে, তা আমি তো চুনোপুটি এই সমাজের, কিচ্ছু নই, নগণ্য একটা ব্যাঙাচি আমি, তা আমাকে নিয়ে বলবে এটাই স্বাভাবিক। আচ্ছা দেবিকা দি, এরপর যখন তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করলে, তখন তো আরো অনেক মানুষের এক্সপোজার পেলে, তো সেখানে তো স্বাভাবিকভাবে নেগেটিভ কমেন্ট পেয়েই থাকো, সেটাকে সেই নেগেটিভিটিটা সেটা কিভাবে অতিক্রম করো? আমি জানো তো খুব পজিটিভ ওয়েতে চলি, আমি পজিটিভটাকে নিতে পছন্দ করি। নেগেটিভ কমেন্টস আমি দেখি, এমন না দেখি না, তো নেগেটিভ কমেন্টসটাকে আমি এনজয় করি এবং সেটাকে পজিটিভ, মানে আমি এরকম কমেন্টস বলেছি, তুই কি মেয়ে হয়েছিস, তুই তো শেষে গিয়ে হিজড়ে হয়েছিস। আমি বলি, ভাই হিজড়া হওয়া অনেক ভালো। সমাজে খুনি আছে, ধর্ষক আছে, এতগুলো অমানুষ যেগুলো আছে, সেগুলোর থেকে আমরা হিজড়া হওয়া অনেক ভালো। আমার দ্বারা তো কারো ক্ষতি হচ্ছে না। তুমি দেখো না সমাজে এই যে ট্রেনেই খুন করে দিল মুম্বাইতে একটা ছেলেকে, তো সমাজে এত নোংরা নোংরা মানুষ আছে, কীট আছে যাদেরকে কীটনাশক দিলেও মানে দূর করা যাবে না, সেখানে হিজড়া হওয়া অনেক ভালো। আমরা তো ক্ষতি করি না, ক্ষতি তো করছি না। আমি যেটা হয়েছে, আমি তো বারবার বললাম, আমি যেটা হয়েছি সেটাকে অ্যাকসেপ্ট করলো না, আমার কিচ্ছু যায় আসে না। আমি বাঁচবো আমার ওয়েতে, আমার দ্বারা তোমার ক্ষতি হচ্ছে না হচ্ছে না, তাহলে তোমার বলবার কোনো রাইটস নেই। আমার দ্বারা যদি ক্ষতি হতো তাহলে তুমি বলতে পারো, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেবিকা দি, এবার একটু তোমার কাজের প্রসঙ্গে আসি। তোমাকে আমরা প্রথম মানে জানতে পেরেছি তোমার কবিতার মাধ্যমে। তোমার কবিতার মধ্য দিয়েই তোমার আত্মপ্রকাশ, মানে সোশ্যাল মিডিয়ায় তুমি অনেক রকম কন্টেন্টই বানাও, কিন্তু কবিতাটাই তোমার প্রথম ভাইরাল হয়েছিল। সেই কবিতাটা একবার শুনবো। আচ্ছা, আমি মানে এটা আমি কবিতাটা অবশ্যই বলছি, তার আগে আমি কয়েকটা কথা বলি। আমি কবিতাটা কয়েক সেকেন্ডের কবিতা লিখেছিলাম, কবিতাটা আমি নিজেই লিখেছিলাম। তখন কিন্তু আমি দেবিকা হয়ে উঠিনি, দেব ছিলাম তখন, দেব থেকে দেবিকা হয়েছি। এবারে সেটা একটা আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানটাতেই কবিতাটা একটা নিউজ চ্যানেলে থেকে ভাইরাল হয়। কবিতাটা প্রচুর ভাইরাল হয়েছে এবং তার মাধ্যমে লোকে আমাকে রাতারাতি চিনেছে এবং তার মাধ্যমে কিন্তু আমি দেব থেকে দেবিকা হয়ে উঠেছি। এই অডিয়েন্সের জন্য সমস্তটা আমার হয়েছে, আমার এই অডিয়েন্সের জন্য। ওদের ভালোবাসা না পেলে মানে কি বলবো, আমি কিচ্ছু নয়, নাথিং। এত ভালোবাসা দিয়েছে, তারা সাপোর্ট করেছে এদের জন্য। কিন্তু বর্তমানে এটা তুমি খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলেছো, বর্তমানে প্রচুর লোকেরা আমাকে বলে, দেবিকা দি তুমি এখন কবিতা মানে তোমার লেখা কবিতা কেন দাও না? কারণ দিই না কেন জানো তো, আমার লেখা কবিতা এত বেশি চুরি করে,
কিছু মানুষ আছে। এবং চুরি করাটা কি বলতো, দেখো চুরি করে নিজেরা এমনভাবে ওটাকে ইউজ করে মনে হয় তারাই যেন বানিয়েছে। আমি আজকের ভাইরাল হইনি, আমি 2018 সালে ভাইরাল হয়েছি এই কবিতার মাধ্যমে। আজকে তারা দিয়ে নিজেকে ভাইরাল করার চেষ্টা করছে কবিতার মাধ্যমে। একটা লেখার না ক্ষমতা থাকা দরকার। তোমাকে লিখতে গেলে প্রথমে দেখো তোমাকে সেই মানসিকতা, সেই শিক্ষিতটা হতে হবে। এবারে হচ্ছে তুমি যখন পাঠ করছো কারোর কবিতা, তোমাকে এইটুকু মাথায় রাখতে হবে যার কবিতা পাঠ করছে তাকে ক্রেডিটও দিতে হয়, কবির নামটা বলতে হবে। মানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করছি, নিজের মতন পাঠ করে চলে গেলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলার দরকার নেই, মানে এরকম ব্যাপার হয়ে গেল। তো সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচুর লোক আছে যারা আমার কবিতার মাধ্যমে তারা নিজেরা মানে ভিউজ কামাতে চায়। পাবলিক বুঝিয়ে দেয় তাদেরকে যে তোর কবিতা নয়, এটা দেবিকার কবিতা, দেবিকাকেই মানায়। সবাইকে সব কিছু তো মানায় না। তুমি নিজেকে রিপ্রেজেন্ট করেছো একরকম ব্যক্তিত্ব দিয়ে, আর তুমি গিয়ে সেখানটা কৃষ্ণ রাধা নিয়ে কবিতা বলছো, লোকে ইয়ে করে না, মানে লোকে অ্যাকসেপ্ট করে না। তো সেই জায়গাটা আমি বানিয়েছি, আর এটা হচ্ছে শুধুমাত্র আমার অডিয়েন্সের জন্য, অডিয়েন্স আমাকে সেই জায়গাটা করিয়েছে। তো যাই হোক, অডিয়েন্সের জন্য এবং তোমার জন্য কবিতাটা একবার পাঠ করি। কবিতাটা দুটো লাইনই পাঠ করি। এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছেন যে তুমি আলাদা, আসলে আমার একই অঙ্গে বাস করেন কৃষ্ণ আর রাধা। কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ, কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ। ঈশ্বর আমায় জন্ম দিয়ে বললেন নিজের মতো করে বাঁচ, নিজের মতো করে বাঁচ। সত্যি কয়েকটা লাইন, কিন্তু ভাবনাটা কতটা গভীর একটা ভাবনা। হ্যাঁ, মানে এই কবিতাটা যখন আমার বেরায় না, তারপরে প্রকাশক আমার সাথে যোগাযোগ করেছিল। তখন ওদের কথা বলে একটা বই আছে আমার নিজের লেখা, সেটা বুক ফেয়ারে অলরেডি এটা বিক্রিও হয়েছে, প্রচুর ভালো সেল হয়েছে, সেখান থেকে আরও বেশি পরিচিতি পেয়েছি। এই কবিতাটা অনেক বড় কবিতা, যেহেতু আমি অতটা অডিয়েন্সকে শোনাতে চাইছিলাম না, তারা এই লাইনটার মাধ্যমে আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, তো ওদের জন্য এবং তোমার জন্য পাঠ করলাম। কিন্তু কবিতাটা অনেক বড়, এটা আমার অর্ধনারীশ্বর একটা কবিতা আছে, সেখান থেকে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি লেখা দিই না, তার কারণ হচ্ছে লেখা ভীষণ চুরি হয়, লোকে কপি করে সোশ্যাল মাধ্যমে। তো সেইটা আমার কোথাও গিয়ে মনে হয় আমার লেখা হচ্ছে আমার সন্তান তুল্য, সেটাকে কেউ চুরি করলে আমার ভালো লাগে না। আচ্ছা, এই লেখালেখির অভ্যাসটা কবে থেকে? ছোটোবেলার থেকে আমি প্রচুর লেখালেখি করেছি। আমার ভেতরে অন্তরে যত কষ্ট আছে, যত দুঃখ ছিল, এখন নেই, তখন সব আমি লেখার মাধ্যমে তুলে ধরতাম। সে কাগের ঠাং বগের ঠাং যাই লিখতাম না কেন, তাই আমি তুলে ধরতাম। এটার মাধ্যমে ইয়ে করা। তার পাশাপাশি এখন তো তুমি মডেলিংও করছো। হ্যাঁ হ্যাঁ। এই মডেলিং এর দুনিয়ায় কিভাবে আসা? মডেলিং এর দুনিয়ায় না অনেক পরে এসেছি। কিভাবে এসেছি বলো তো? আমি একটা ট্রান্সজেন্ডার বিউটি কন্টেস্টে আমি পার্টিসিপেট করেছিলাম। সেখানটাতে আমি টপ 10-এর মধ্যে ছিলাম বিউটি কন্টেস্টে। এটা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, মানে আমি বলবো এটা 2020-21 দিকে। তো তখন আমি টপ 10-এর মধ্যে ছিলাম, সেখান থেকে আমি সিলেক্ট হয়েছি। দেখো, আমি জানতাম যে আমি সুন্দর নই, ঠিক আছে, আমি সুন্দর নই, হয়তো হবে না, হ্যাঁ এরকম একটা ধারণা ছিল। কিন্তু আমি টপ 10-এর মধ্যে হেঁটেছি এবং আমার ইনার বিউটি, অ্যাকচুয়ালি ইনার বিউটিটাও তো কাজ করে। আমি জানি না ভেতর থেকে আমি কতটা সুন্দর, তাদের কাছে মনে হয়েছে। তো তারপর থেকে আমি ওই র্যাম্পে যখন বিউটি কন্টেস্টে আমি যখন পার্টিসিপেট করি, এবং পরপর প্রচুর অতিথিরা ছিলেন, এখন আর নাম নিচ্ছি না তাদের। তো সেই সময় থেকে আমার লাইফ চেঞ্জিং হয়, মানে মডেলিং জগতে আমি পরপর কাজ করেছি অনেক পলিটিশিয়ানদের সাথে, সেই সময় যে সরকার ছিলেন তাদের সাথে কাজ করেছি প্রচুর, এবং আমি অনেক ডক্টরস শোতে র্যাম্পে হেঁটেছি, আমি অন্যান্য আর্টিস্টদের সাথে কাজ করেছি, র্যাম্পে হেঁটেছি। তো পরপর আমাকে আর ফিরে তাকাতে হয়নি, কাজ করেছি। একই সঙ্গে তুমি মডেলিং করছো, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করছো, লেখালেখি করছো, তার সাথে থিয়েটার করছো, মানে একই অঙ্গে অনেক রূপ আমরা বলতে পারি, এবং একসাথে সবটা খুব সুন্দর ব্যালেন্স করছো। তুমি অনেকের কাছে ইন্সপিরেশন আজকের দিনে দাঁড়িয়ে। তো তোমার মতো যারা রূপান্তরিত নারী রয়েছে তাদের জন্য, এবং যারা হতে চায় তাদের জন্য কি বার্তা দেবে? বার্তা এটা দেবো, আমরা তো মূল স্রোতে ফিরতে চাইছি। আমরা রূপান্তরিত যারা আছে, আমাদের দেখো সেরকম ছেলেরা আছে, মেয়েরা আছে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভিন্ন প্রজাতির হয়, ভিন্ন চরিত্রের হয়, প্রত্যেকটা আলাদা স্বভাব হয়। তো আমাদের মনে হয় নিজেদের সম্মান রাখা উচিত। আমরা যদি সমাজের কাছ থেকে কারোর কাছে সম্মান আদায় করতে চাই, প্রথমে আমাদেরকে নিজেদেরকেও সেরকম সম্মানিত কোনো কিছু করতে হবে। আমি করি বাজে কাজ, কিন্তু আমাকে বলবো সমাজ আমাকে অবহেলিত করে, সমাজ আমাকে ব্রাত্য করে, কিন্তু আমি করেছি কি ভাই? আমি নিজে আয়নায় দেখি না। প্রথম হচ্ছে নিজেকে সেই জায়গাটায় করো, নিজেকে ভদ্র করো, সুন্দর সামাজিক করো, বাবা মার কাছে ভালো থাকো। একটা 5টা মানুষ যেটা করে সেই কাজটা করো, যাতে গর্বের সাথে বলতে পারে তোমার বাবা মাও যে আমি এরকম একটা সন্তানকে জন্ম দিয়েছি।
আমার বাবা মা গর্ব করে খুব আমাকে নিয়ে। তো এই জায়গাগুলো করতে হবে, এইটা আমার তাদের মনে হয়। এবং তারপরে দেখো সমাজের লোক প্রচুর কথা বলবে, সমাজের লোক সবাইকে নিয়ে কথা বলে, এখনকার বড় বড় মুনি ঋষিদেরকে নিয়ে কথা বলে, পলিটিশিয়ানদের নিয়ে কথা বলে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে কথা বলে, আর আমরা তো তুচ্ছ চুনোপুটি, আমাদেরকে নিয়ে বলবে, এটাই স্বাভাবিক। এই পজিটিভিটি নিয়ে চলো, তোমার দ্বারা যাতে ক্ষতি না হয় এরকম কাজ করো, দেখবে এমনি তুমি তোমার কাছে ভালো থাকবে। কাজই যেন পরিচয় হয়, লিঙ্গটা যেন বড় না হয়। একদম, তোমার কর্মই তোমার পরিচয়। আমি যতগুলো জায়গায় কাজ করেছি, আমি ট্রান্সজেন্ডার বলে কাজ পেয়েছি এটা নয়, বা ট্রান্সজেন্ডার বলে আমি কাজ পাইনি সেটাও নয়। আমি কিন্তু কাজ পেয়েছি, দেবিকা বড়ুয়া এই কাজটা পারে আমার ট্যালেন্টের মাধ্যমে, নিজের যোগ্যতার মাধ্যমে, তাই না? এটাই হওয়া উচিত। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং কেটিভি চ্যানেলকেও প্রচুর ধন্যবাদ, এবং তোমাদের সমস্ত এই চ্যানেল আরও গ্রোথ করুক, এবং তোমরা আরও যাতে উন্নত শিখরে যাও, এবং আরও প্রচুর মানুষরা আসুক, তাদের ইন্সপিরেশন গল্প যাতে শুনি, আমরা যাতে মোটিভেট হই। থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ। ঠিক যেমনটা দেবিকাদি বলল, লিঙ্গ নয়, কাজই হয়ে উঠুক তোমার পরিচয়। সাহস রেখে নিজের লক্ষ্যে এগিয়ে যাও, তাহলে তুমি ঠিকই একদিন বিজয়িনী হয়ে উঠতে পারবে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।